ডিজিটালে। এই মুহূর্তে আমি রয়েছি বেলডাঙ্গা বিধায়ক হাসানুজ্জামানের কাছে। বর্তমানে বেলডাঙ্গা এখন মিডিয়ার একদম আলোচনা কেন্দ্রবিন্দুতে। সেই জায়গায় বেলডাঙ্গার বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা সরাসরি জানবো বেলডাঙ্গার বিধায়কের কাছ থেকে। আপনারা প্রত্যেকে দেখছেন মিডিয়াতে যে গত শুক্রবার থেকে বেলডাঙ্গা উত্তেজনাপূর্ণ এলাকাতে পরিণত হয়েছে। সেই সাপেক্ষে বেলডাঙ্গা বিধায়ক কি বলছেন, কেন এই যে উত্তেজনা বা উত্তেজনার মূল কারণ কি, সে বিষয়ে তিনি কি বলছেন, তিনার মত সরাসরি জানবো। দেখেন, এটা একদিনের ঘটনা না। দীর্ঘদিন ধরে পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে তাদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে। কখনো তাদেরকে বলছে আইডেন্টি আই কার্ড দাও, আধার কার্ড দাও। কখনো পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে, রাতের পর রাত থানায় ভরে রাখছে। কখনো তাদেরকে মারধর করা হচ্ছে। এবং উত্তরপ্রদেশ বলুন, উড়িষ্যা বলুন, ঝাড়খণ্ড বলুন, প্রত্যেকটা জায়গায় মানে পশ্চিমবঙ্গের ছেলেরা, পশ্চিমবঙ্গের ছেলেরা কিন্তু অনেক রকম লোক বাইরে আছে। কেউ রাজমিস্ত্রি, কেউ আপনার চুলের ফেরি থেকে শুরু করে সব রকম কাজে, কেউ সোনার কাজে, তারাও বাইরে আছে। বিভিন্ন লোক কিন্তু বিভিন্ন কর্মসূত্রে বাংলার বাইরে আছে। এবং তাদেরকে যেভাবে শুধু বাংলা বলার জন্য যেভাবে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে, আস্তে আস্তে ক্ষোভটা কিন্তু এক জায়গায় হয়েছে। তার উপর আপনার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এসআইআর। এছাড়া আমরা দেখলাম যে 2002 সালে যাদের ভোটের নাম আছে তাদেরকে ডাকা হবে না। তো বর্তমানে দেখা যাচ্ছে সকলকেই ডাকছে। সব রাগ এক জায়গায় হয়ে কিন্তু আজকে এই পরিস্থিতিটা তৈরি হলো। এবং এর ঠিক পরেই কি ঘটনা, ঝাড়খণ্ডে যে ঘটনাটা ঘটলো, আলাউদ্দিন শেখ, যাকে ঝাড়খণ্ডে মেরে দেওয়া হলো। পুলিশ গেছে, সেখানে তদন্ত চলছে। যখন তার বডিটা এলো মহেশপুরের মোড়ে, সেইখানে কিন্তু রাস্তা অবরোধ হলো। রাস্তা অবরোধ হওয়ার পর কি হলো, ওখানে শান্তিপূর্ণ কিন্তু সেদিন হয়েছে, একদম শান্তিপূর্ণ। একটা ঘটনা ঘটেছে, তারও আমরা তীব্র নিন্দা করেছি, যে 24 ঘন্টার যে সাংবাদিক, তাকে আক্রমণ করা হয়েছিল। এটা কোনো মতেই মানে সঠিক কাজ না যে কোনো সাংবাদিককে হয়তো আমরা আক্রমণ করছি। কিন্তু কিছু কিছু সাংবাদিকও আছে, যারা মিডিয়া আছে, যেমন আর বাংলা সহ কিছু মিডিয়া আছে, যারা এই ছোট ছোট ঘটনাগুলোকে অনেক বড় বড় করে দেখানোর চেষ্টা হচ্ছে এবং বেলডাঙাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যে বেলডাঙার মতো সন্ত্রাসী জায়গা কোথাও নাই বাংলা। একটা বিষয় বলি যে বেলডাঙ্গার রেল গেট ভাঙা হয়েছে, এইরকম ভিডিও ছড়াচ্ছে। আপনি রেল গেটের পাশেই আপনার বাড়ি, এ বিষয়ে আপনি কি বলবেন? একদম মিথ্যা কথা। কিছু হয়তো দেখুন, কিছু ছেলে হয়তো দু চারটে ইট ফিট মারতে পারে, কিন্তু এইরকম ঘটনা ঘটেনি যে একদম রেলগেট ভেঙে দিয়েছে, রেল লাইন উড়িয়ে দিয়েছে। এবং বিরোধী যারা দলনেতা আছে, বিরোধী দলনেতা শুভেন্দু বাবু থেকে শুরু করে আমাদের সুকান্ত বাবু থেকে শুরু করে এমপি এবং যারা আছেন, তাদের তো একটাই বক্তব্য যে মুর্শিদাবাদ মানে তারা জেহাদি। জঙ্গিরাজ চলছে, এইরকম একটা কথা শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে তো অনেক হিন্দু সম্প্রদায় ভাইরা আছে। আমরা দীর্ঘদিন এই বেলডাঙায় বাস করছি। আমরা সব সময় এখানে একটা দেখেন, সব জায়গায় একটা সিস্টেম কিরকম, যেখানে মুসলিম বেশি বাস করবে তাদের রক্ষা করার দায়িত্ব হিন্দুদের, রক্ষা করার দায়িত্ব মুসলমানদের। ঠিক অপোজিটলি, আপনি যখন কৃষ্ণনগর যাবেন, রানাঘাট যাবেন, তাদের মুসলমানদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু হিন্দু সম্প্রদায়ের। এটাই নিয়ম বা কালচার হয়ে আসছে। কিন্তু আমরাও যদি মনে করি মুর্শিদাবাদের মানুষ যে এখানে আমরা 70% আছি, যা ইচ্ছা তাই করব, সেজে যাবে, এটাও ঠিক না। আন্দোলন হবে আন্দোলনের মতো, আন্দোলনের মাথা তৈরি করতে হবে। আপনি আন্দোলন করছেন হ্যাপাজাটলি, এখানে আসছেন, বসে যাচ্ছেন একটা ন্যাশনাল হাইওয়ে, সেখানে আপনি 8 ঘন্টা করলেন। সেদিন আপনারা শান্তিপূর্ণ করেছেন, পুলিশ প্রশাসন কিন্তু ধৈর্য রেখেছিল সেদিন। ধৈর্য রেখে আপনাদের দাবি দেওয়া যতগুলা ছিল সব মেনে নিয়েছে। এবং সেখানে স্বয়ং ডিএম সাহেব এসছেন, এসপি সাহেব এসছেন, আলোচনা হয়েছে, টেবিল হয়েছে। টেবিলে সে আলোচনায় হেল্প নাম্বার, সঙ্গে সঙ্গে রাতারাতি হেল্প নাম্বার দিয়েছে দুটো। তারপরের দিন হয়তো ঘটনা একটা ঘটেছে বিহারে, আনিসুরকে মারধর হয়েছিল মজমপুরের। এবং সেখানে দেখা গেল আনিসুর বাড়ি চলে এলো সকালবেলায়, ওখান থেকে নিয়ে এসে এখানে একদম প্ল্যান মাফিক। আপনারা সকলে জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল বেলডাঙ্গা থেকে, একটা
বিশাল পরিমাণ লোক যাওয়ার কথা ছিল, রেজিনগরের একটা লোক যাওয়ার কথা ছিল, তাহলে সেন্টার বেলডাঙ্গায় একটা প্ল্যান মাফিক এটা তৈরি করে দেওয়া হলো। এবং সেই আন্দোলনটা, এবং আমরা দেখলাম যে প্ল্যান মাফিক বলতে মানে কি প্ল্যানের কথা বলছেন? একদম যে বেলডাঙ্গার পলিটিক্যাল যারা তৃণমূল দলটা করে তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আসে সেখানে বহরমপুরে যেন পৌঁছাতে না পারে, এবং সেই পরিবেশ এখানে তৈরি করে দেওয়া হলো। এবং দেখলাম ফুটেজ খেতে এক নেতা চলে এলেন ওখানে, তাদের লোক দিয়ে তিনি করিয়ে দিলেন, এবং তিনি ফুটেজ খেতে যেখানে চলে এসেছেন তাদেরকে আবার বোঝাচ্ছেন। আমি সেটাই বলতে চাইছি যে এটা একদম প্ল্যান মাফিক হয়েছে, যে বড় রকম প্রোগ্রাম আছে এটা করে, কিন্তু তারপর তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন, দিয়ে এখানে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়ে গেল, একদম অশান্তির পরিবেশ তৈরি হয়ে গেল। আসাতেই কি অশান্তিটা বেড়েছে? তিনি তো বলে দিয়েছেন, একদম ওপেন মঞ্চে বলছেন আমার লোককে পুলিশে ধরলে 24 ঘন্টার ভিতরে আমি ছাড়িয়ে আসবো ইট ছাড়িয়ে। সেই সেই সব উত্তেজনামূলক বক্তব্য রাখার পরে তো তারা বেশি সাহস পাচ্ছে, আছে তো আমাদের নেতা, ছাড়িয়ে নিয়ে চলে আসবে। আমি যখন বক্তব্য দিব তখন আমাকে তো ভাবতে হবে যে আমি ইট ছাড়িয়ে নিয়ে চলে আসবো, এসডিও সাহেবের কলার ধরে নিব। এইসব বক্তব্যের আজকে বেলডাঙ্গা এসে পড়ছে। আজকে ধরেন জালি এসছে, শক্তিপুরটাকে তো জালিপুড়ি খেয়ে নিয়েছে, ভরতপুরটাকে জালিপুড়ি খেয়ে নিয়েছে, এখন বেলডাঙ্গার দিকে এসছেন বেলডাঙ্গাটাকে শেষ করার জন্য। একদম পরিষ্কার বলছি, সেই দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উনি। বর্তমান আইন শৃঙ্খলা কেমন রয়েছে? আমরা পুলিশকে বলেছি আপনি আপনাদের মতো কাজ করুন, পরিষ্কার কথা। যেখানে পরিষ্কার সেইখানে হুমায়ুন সাহেব দাঁড়িয়ে আছে, সেইখানে বক্তব্য রাখছে যে এমএলএ এর বাড়ি ভাঙতে হবে, এমএলএ এর বাড়ি ঘেরাও করতে হবে। হুমায়ুন সাহেব সেখানে দাঁড়িয়ে আছেন, তিনিও একটা বিধায়ক, আমি একটা বিধায়ক, আমারও বোধ আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, আমি বিধায়ক হলেও সেখানে আমি, আমার কাছে ফুটেজ আছে যে সেই ওখান থেকে লোক আমার বাড়ি অব্দি এসেছিল, যখন এখানে এসে দেখেছে অনেক লোক আছে, তারা কিন্তু অন্যদিকে চলে গেছে। একদম আমি ফুটেজ সহ দিয়ে দেবো, আমি পুলিশকে ফুটেজ দিয়েছি, এবং আপনারা সংবাদ মাধ্যম যদি চান সেই ফুটেজ আমি দিয়ে দেবো যে আমার বাড়ি অব্দি ওখান থেকে বলা হয়েছিল এমএলএ এর বাড়ি ভাঙো। তাহলে এই রকম এটা এটা এই এই পলিটিক্স কিন্তু মানা যায় না। আপনি বিধায়ক, আমিও বিধায়ক, আপনি বেলডাঙ্গায় দাঁড়াবেন বলছেন, অবশ্যই দাঁড়ান আপনি বেলডাঙ্গায়, কিন্তু আপনি বেলডাঙ্গায় দাঁড়িয়ে কি অশান্তি পরিবেশ তৈরি করতে চাইছেন? বেলডাঙ্গা এমনি, বেলডাঙ্গার আমাদের প্রচুর বদনাম বেলডাঙ্গার ক্ষেত্রে। আমাদেরকে আমরা যখন কলকাতায় যাই তখন আমাদেরকে আঙুল তুলে দেখা যায় যে বেলডাঙ্গার বিধায়ক যাচ্ছে। যখন এখানে একটা ঘটনা ঘটলো আপনার ওই কার্তিক লড়াই নিয়ে, তখনও আমরা বেলডাঙ্গার লোক পরিচয় আমাদের পরিচয় যখনই জানছে বেলডাঙ্গার, আমাদেরকে সেইভাবে সেই চোখে দেখা হচ্ছে। তা আজকে এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে বেলডাঙ্গা, আগামী দিন বেলডাঙ্গার ভবিষ্যৎ কি এটা ভাবতে হবে তো। এমনি বিরোধীরা জেহাদি বলছে, সংবাদ মাধ্যম একদম দেখাচ্ছে বেলডাঙ্গার অন্য জায়গার ছবি তুলে দেখিয়ে দিচ্ছে যে এইটা বেলডাঙ্গায় এই আগুন জ্বলছে এইভাবে। বেলডাঙ্গায় কি হয়েছিল, দু একটা টায়ার হয়তো রাস্তায় জ্বলেছিল, ওখানে শান্তিপূর্ণ হয়েছিল। তারপরের দিন একটা ঘটনা ঘটেছে, কিছু দোকান ভাঙচুর হয়েছে, এবং পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে সেই অ্যাকশন নিয়েছে, এবং আজকে 30 জন গ্রেপ্তার। স্বাভাবিকভাবে আমরাও বলেছি প্রশাসনকে যে, এটাও আমরা আবেদন করেছি যে যারা কোনো ঘটনা ঘটায়নি সেরকম লোককে যেন অ্যারেস্ট করবেন না, যারা ঘটিয়েছে তথ্য প্রমাণ সহ তাদেরকে আপনারা অ্যারেস্ট করেন এবং তাদের বিচার করেন। জায়গায় দেখা যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, যেমন একটা বললাম আপনাকে রেলগেটের কথা। এরকম আরো যে সরকারি সম্পত্তি, রেল স্টেশন ভাঙচুর বা আরো অন্যান্য বিভিন্ন মিডিয়া এটা দেখাচ্ছে, এ বিষয়ে কি বলবেন আপনি? পুরোনো এনআরসির একটা ঘটনা ঘটেছিল, সেইগুলাকে আবার তুলে নিয়েছে আর বাংলা বিশেষ করে। এর জন্য তো কিছু মিডিয়া দায়ী আছে, তার কারণ মিডিয়ারা সবসময় চাইছে যে মুর্শিদাবাদকে টার্গেট করে গোটা পশ্চিমবঙ্গ দখল করব। যে দেখুন মুর্শিদাবাদে কি অত্যাচার হয়েছে, আপনারা জান না, বেলডাঙ্গায় তো সাধারণ মানুষরা আছে, অন্য সম্প্রদায়ের মানুষরা আছে, আমরা তো তাদের সাথে যথেষ্ট আমাদের ভালো সম্পর্ক, এবং তাদের সাথে আমাদের এখনো সুসম্পর্ক আছে। আমরা সেভাবে তাদেরকে যে গার্ডটা দেওয়া দরকার সেটা আমরা দিচ্ছি। আপনারা যান, তাদেরকে ধরুন। সংবাদ মাধ্যম যে বেলডাঙ্গায় কতটা ক্ষতি হয়েছে কালকে, এমন কিচ্ছু হয়নি বেলডাঙ্গায়, যেটুকু হয়েছে বড়ুয়ার মোড়ে হয়েছে, আর ছাপাখানা মোড়ে একটা হয়েছিল, ওখানকার মানুষেরই সর্বধর্মের মানুষ মিলে প্রতিরোধ করেছে ওখানে, এবং তাদেরকে ঠেঙিয়ে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে।
আহ, এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এটা আপনি কি মনে করেন? দেখেন, বেলডাঙ্গার সাধারণ মানুষকে আগামী দিনের জন্য ভাবতে হবে। বেলডাঙ্গা একটা ব্যবসায়িক জায়গা, বেলডাঙ্গার হাট আছে, বেলডাঙ্গার বড় বড় প্রতিষ্ঠান আছে এখানে। সেই সব ব্যবসায়ীদেরকে ভাবতে হবে যে আগামী দিন যারা এই রাস্তায় উঠবে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ব্যবস্থা নিতে হবে। যদি কিছু হয়ে থাকে, আলোচনার টেবিল আছে, থানা আছে, আলোচনার টেবিল আমরা তৈরি করে দেবো। তোমরা আসো, কোথায় কি ঘটেছে আমাদের হেল্প নাম্বার দিয়েছি আমরা। আমাদের সাথে, আমরা বিধায়ক যতদিন আছে আমাদের সাথে যোগাযোগ করো, পরে যে বিধায়ক হবে তার সাথে যোগাযোগ করবে। দেখুন, যতদিন পৃথিবী আছে ধর্মও থাকবে, সমস্যাও থাকবে, সবকিছু থাকবে। কিন্তু এটা ঠিক যে কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান করতে হবে। দেখেন, যে কোনো মৃত্যু হচ্ছে বেদনাদায়ক। আমরা যেমন বাংলাদেশে মারা যায় একটা হিন্দু সম্প্রদায় ভাই, আমরা তার জন্য সমবেদনা জানাই, অবশ্যই জানাবো, সে যে দেশেরই হোক। মানুষের মৃত্যু মৃত্যু, তার কারণ সেটাকে মৃত্যু হিসাবেই দেখতে হবে। এখানে কোনো ধর্ম নাই। আজকে ধুলিয়ান নিয়ে বলতে পারে শুভেন্দু বাবু, কিন্তু বেলডাঙ্গার একজন মারা গেল, তার জন্য একটা শব্দ খরচ করলেন না, শুধু জেহাদি জেহাদি শব্দটাই খরচ করলেন। এই রাজনৈতিক নেতাদের যে এই ধরনের আচরণ, এতে কি বৈষম্য তৈরি হচ্ছে বলে মনে করছেন? একদম তাই। এদের দেখেন, ভাষা মার্জিত করতে হবে। আপনি একজন 294 এর ভিতরে আপনি একজন বিধায়ক, আপনাদেরকে নির্বাচন করছে মানুষ। যে আপনি বিধায়ক হয়েছেন, আপনার ভাষা হবে মার্জিত, আপনার ভাষায়। এই যেমন ধরেন আম, হুমায়ুন কবির সাহেব একদিন একটা জালসায় বক্তব্য রাখলেন, 5বারের একজন সাংসদ অধীর চৌধুরী সম্বন্ধে যে ভাষায় আক্রমণ করছে সেটা তো গ্রহণযোগ্য না। কিন্তু অধীর চৌধুরীকেও ভাবা উচিত ছিল যে আমি একটা লিক সারা লোককে এমএলএ করছি, তাহলে আমাকেও লিক করবে। বাস্তব কথা। আপনাকে, আমি যখন পলিটিক্স কাউকে আনবো, আমি যখন নেতা হব, আমি সেরকম পলিটিশিয়ানকেও আনবো। যোগ্য উত্তরসূরিকেই নামাতে হবে পলিটিক্সে। আর আপনি যদি ওই রকম লোককে নামান, আপনাকে ওই রকম ব্যবহার দেবে। আজকে ভাষাগত কোনো মানে যার যা ইচ্ছা হচ্ছে সে ভাষা কিন্তু প্রয়োগ করছে। বিষয়, এই যে ভাষা বা রাজনৈতিক নেতাদের যে আচরণ, এতে সরকারের কোনো গাফিলতি আছে বলে মনে করছেন? সরকার সঠিকভাবে সিদ্ধান্ত নিচ্ছে না বা স্টেপ নিচ্ছে না, এর জন্য এই ধরনের ঘটনাগুলো? দেখেন, এই ভাষার আক্রমণে একটা আইন তৈরি করা উচিত পশ্চিমবঙ্গ সরকারের, যে কেউ কারোর বিরুদ্ধে ভাষাগতভাবে কোনো সম্প্রদায়কে বা কোনো মানুষকে আক্রমণ করতে পারে না। আমার মনে হয় বিধানসভায় একটা আইন পাশ করে করা উচিত, যে একটা কড়া ব্যবস্থা নেওয়া উচিত। যে একজন বিধায়ক হোক বা একটা সব মানুষের সবারই সম্মান আছে। আমি যেমন একজন বিধায়ক আছি, একজন সাধারণ মানুষ যে খেটে খায় তারও সম্মান আছে, যে ভ্যান চালায় তারও সম্মান আছে। সবারই আত্মসম্মান বোধ আছে, সবারই। তাই বলে আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে পারি না। আমার মনে হয় পশ্চিমবাংলায় এই বিধানসভায়, আমার মনে হয় যে একটা আইন তৈরি করা উচিত, যে ভাষাগত কোনো সম্প্রদায়কে বা কোনো মানুষকে আক্রমণ করা যাবে না আগামী দিনে। বিষয়, আমরা এনআরসি থেকে শুরু করে বর্তমানে যে কয়টা আন্দোলন বা ইয়ে হয়েছে, প্রত্যেকটা জায়গায় ভাঙচুরের যে ছবি, ছবিতে দেখা যায় টিনেজার্সদের একটা ছবি দেখা যায়। যাদের স্কুলে যাওয়ার কথা ছিল, যারা স্কুলমুখী হওয়ার কথা ছিল, তারা আজকে পাথর নিয়েই করছে। এখানে দায় কার? কি বলবেন এটা নিয়ে? আমি সত্যি খুব বেদনাদায়ক একটা মানে একটা ফুটেজ দেখছিলাম মহেশপুরে, যে কিছু বাচ্চা ছেলে যাদের বয়স কত, হার্ডলি 6-7, তারা একটা ওই পলিথিনের উপর পাথর নিয়ে তারা রেল লাইনের উপর দিচ্ছে। তাহলে আমরা আগামীর প্রজন্মকে কি দিয়ে যাচ্ছি? তারা অনেক সিনিয়র লোক সেখানে দাঁড়িয়ে আছে, কেউ বারণ করছে না। আমরা এখনই যদি সেই বাচ্চা বাচ্চার হাতে পাথর তুলে দিই, তাহলে সেই পাথর তো এসে এরা বড়ুয়ার মোড়ে তো মারবেই, স্বাভাবিক এটা। আজকে গার্জেনরা এসে বলছে আমাদের ছেলেরা ভালো, আমাদের ছেলেরা কিছু জানে না, যারা অ্যারেস্ট হয়েছে। যখন প্রথম ঝামেলা শুরু হলো এখানে, আমি যখনই কিছু ঝামেলা শুরু হয়, আমার ছেলে আছে, আমি ছেলেকে ফোন করি, কোথায় আছো, বাড়িতে ঢুকো। প্রত্যেকটা গার্জেনকে আমি অনুরোধ করবো, বেলডাঙ্গার যখনই শুনবেন কোথাও কোনো জায়গায় বেলডাঙ্গায় ঝামেলা হচ্ছে, আপনার বাড়িতে যদি ওই 15 থেকে 25 বছরের কেউ কেউ থাকে, আমি জোড়হাত করে অনুরোধ করব যে তাদেরকে আপনারা ফোন করে বাড়িতে ডেকে নেবেন ফার্স্ট। তার কারণ আমরাও চাই না যে বেলডাঙ্গার যে যারা টিনেজার আছে তারা এইভাবে কেস খাক, দিয়ে তাদের ভবিষ্যৎটা নষ্ট হোক। আগামী দিন চাকরির ক্ষেত্রে দেখা যাবে এই কেসের জন্য তার চাকরি হচ্ছে না।
এখন হয়তো তারা ভাবছে না। আপনি লক্ষ্য করবেন তাদের চুল দেখবেন, এখানে কাট, এখানে কাট, এখানে কাট চুলের। প্যান্টটা দেখবেন একবারে লেগিংসের মতন টাইট প্যান্ট, এখানে ফাটা ওখানে ফাটা। হাওয়ায় চটি পরে পুলিশকে ইট মারছে। আমার গলিতে আমি দেখছি পুলিশকে ইট মারছে, দৌড়াতে দৌড়াতে আসছে। এবং ওই গরুর বাচ্চা হয় না ছোট, যখন লাফায় দেখবেন 2-3 দিন পর, সেরকম লাফাতে লাফাতে আসছে ইট মারতে মারতে। এই বেলডাঙ্গার এই চিত্র, বেলডাঙ্গার কিন্তু আগামী দিন বেলডাঙ্গার কিন্তু ভালো না, আমি এবার দায়িত্ব নিয়ে বলছি। তাই আমি যারা গার্জেন আছে অন্তত অনুরোধ করব, জোড়হাত করে অনুরোধ করছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে সামলান, না হলে আগামীর ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ দিন আসছে বেলডাঙ্গা। আজকে হয়তো আপনারা বেঁচে যাচ্ছেন, আজকে যদি আগামী দিন যদি সরকার কোনোদিন অন্য কোনো সরকার আসে, যদি বিজেপি আসে, আপনারা বুঝতে পারবেন আগামী দিন যে বেলডাঙ্গার কি পরিস্থিতি হচ্ছে। সাধারণ গার্জেনদের কাছে একটা আবেদন করলেন, তার সাথে সাথে কি এখানে সরকারের একটা ভূমিকা দরকার নাই? যে স্কুলগুলোতে ছাত্র সংখ্যা কমছে দিন প্রতিদিন। একটা সময় যে স্কুলে ছিল 2700 স্টুডেন্ট, এখন বর্তমানে সেখানে স্টুডেন্ট সংখ্যা প্রায় 700। 2000 স্টুডেন্ট নেই। কিছুদিন আগে আমি একটা প্রতিবেদন করেছিলাম, বেলডাঙ্গা 2023 সালে যেখানে স্টুডেন্ট সংখ্যা ছিল 72,000, সেখানে বর্তমান বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে মাত্র 64,000। এই 2 বছরে 8,000 স্টুডেন্ট সংখ্যা কমেছে, সেই সঙ্গে দুটো স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আমাদেরকে আরো সতর্ক হতে হবে। আমি কিন্তু একদম যে উড়ে এসে এমএলএ হয়েছি তা না। আমি কিন্তু একদম কলেজ রাজনীতি থেকে রাজনীতি করে উঠে এসেছি। আমাদের কলেজে আগে পাস কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের বাড়িতে এসে বসে থাকতো, আমরা যখন কলেজ রাজনীতি করতাম। এখন আপনি কলেজে গেলে দেখবেন যে অনার্সের সিটই পূরণ হচ্ছে না। অবাক ব্যাপার, কেন ইয়ং জেনারেশনরা মুখ ফিরিয়ে নিচ্ছে পড়াশোনা থেকে, এটাও কিন্তু আগামী দিন ভাববার বিষয়। এবং মানুষকে ভাবতে হবে যে এডুকেশন না হলে, আজকে যেভাবে আমাদের দিকে আঙুল তুলছে, যেমন বিরোধী জেহাদি জেহাদি করছে আজকে, আজকে তার জবাব কিন্তু আমাদেরকে এডুকেশন দিয়েই দিতে হবে। এডুকেশন ছাড়া কিন্তু আপনি আপনার আপনার জাতিকে আপনি কোনোদিনই কোনো জাতি এডুকেশন ছাড়া উপরে উঠতে পারে না। আর সেই এডুকেশন থেকে কিন্তু আস্তে আস্তে আমরা মুর্শিদাবাদের মানুষরা মুখ ফিরিয়ে নিচ্ছি। আজকে দেখুন, পড়াশোনার ক্ষেত্রে আপনি প্রাইমারি স্কুল যান, আপনি হাই স্কুল যান, কলেজ যান, আপনি দেখবেন ছাত্র সংখ্যা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। এর জন্য আমাদেরকেও আগামী দিন ভাবতে হবে, সরকারকেও আগামী দিন ভাবতে হবে। এই বিষয় নিয়ে আমি দায়িত্ব না হলে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসা যাবে না। প্রশ্ন, মৃত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের ঘটনায় দায়ী কাকে করবেন? যে রাজ্যে কাজ করছিল সেই রাজ্যের প্রশাসন, সরকার, না কাকে করবেন? দেখুন, যখন এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যায় তখন তো সেই রাজ্যের এখতিয়ারে পড়ে। ওই রাজ্য কিন্তু অ্যাকচুয়ালি বিজেপিরও না, ওখানে অন্য সরকার আছে, বোধহয় শিবু সোরেন, জিএম সরকার, এবং তার সঙ্গে কংগ্রেস জোটে আছে। এবং আজকে আমরাও দেখলাম সেখানে অধীর চৌধুরীও এসেছিলেন। তো ওনাদেরই সরকার চলছেন এখানে জোটে। যে ঘটনাটা ঘটলো সেটা কংগ্রেস এবং তাদের জোটের সরকার, তাই তো সেই সরকারকেই করতে হবে। যেহেতু আমার বাংলায় অনেক রাজ্যের মানুষ আছে, কোনো ঘটনা ঘটে কি বাংলায়? আপনি দেখেছেন? আমার বাড়ির পাশে অনেকগুলা বিহারি লোক বাস করে, তাদেরকে জিজ্ঞেস করবেন তো কোনোদিন কোন রকম আমরা তাদের সাথে কোনো মিসবিহেভ তো দূরের কথা, তাদের সাথে কোনো খারাপ আচরণ আমরা কোনোদিন আজ অব্দি করিনি তাদের সাথে। আমরা তাদেরকে আমাদের একদম নিজের মতোই দেখি। একদম আমার বাড়ির পাশে এই গলিতে আছে। তো যেখানে যেটা থাকবে সেই রাজ্য সরকারের দায়িত্ব। এবং আগামী দিন অবশ্যই সেখানে মৃত্যু হয়েছে, দেখেন সেই মৃত্যু দিকে এগোচ্ছে না কি মনে করছেন? কালকের ঘটনায়, দেখুন কালকের ঘটনায় যেটা ঘটেছে তাদেরটা টোটালি সিসি ফুটেজ আছে, যে কোথায় ঝামেলা করেছিল গোটা বেলডাঙ্গাটাই সিসি ফুটেজ আছে। এবং সেই সব সিসি ফুটেজ মিলিয়েই কিন্তু তাদের ব্যবস্থা নেওয়া হবে। এবং যে যে এই কাণ্ডের সঙ্গে জড়িত আছে এবং যারা মাথা আছে সবাইকে কিন্তু টানা হবে। এই যে ঘটনা, এই ঘটনার পিছনে রাজনৈতিক বা বহিরাগত কোনো উস্কানি আছে বলে মনে করছেন? আপনারা তো দেখতে পেলেন কে সব থেকে আগে পৌঁছেছিল, দিয়ে সেখানে উস্কানিমূলক বক্তব্য রাখছিলেন যে এমএলএ এর বাড়ি ঘেরাও করো, ওইখানে 2 এমএলএ এর বাড়ি আছে ঘেরাও করো। তাদের
কে বক্তব্য রাখছিল সেটা তো সবাই দেখেছে, এবং আমাদের কাছে ফুটেজও আছে। তো পরিষ্কার বলছে যে এমএলএ দের বাড়ি যাও। সেখানে পরিস্থিতি এমন তৈরি করে জন্য দেখাতে পারবেন না, কিন্তু সেইখানে সেইখানে যাওয়ার মতন পরিস্থিতি আমাদেরকে না যেতে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিচ্ছে আগেই। বারবার আপনাদের নিয়ে একটা প্রশ্ন উঠছে যে আপনাকে দেখা যায়নি ওই ঘটনাস্থলে বড়ুয়া দিয়ে। এই বিষয়ে আপনি যেটা বলছেন, আপনাকে যাওয়ার পরিস্থিতি কি করেনি? যাওয়ার পরিস্থিতি কোথায়, এমনিতে বলছে এমএলএ এর বাড়ি ভাঙো। সেই মব তো আমার বাড়ির অব্দি চলে এসেছিল এই গলি দিয়ে, তার ফুটেজ আমার কাছে আছে, আমি সবকিছু দিয়ে দিতে পারবো। ওখানে যা যা হয়েছে সব ফুটেজ আমার কাছে আছে। আর মহেশপুরের দিন আমি আমি মনে করেছিলাম প্রথম কাজ হচ্ছে বডিটাকে রিকভারি করে বাড়ি নিয়ে যাওয়া। আপনারা যদি ফুটেজ থাকে আপনারা ওখানেও দেখতে পাবেন। আপনারা যখন আমি গিয়ে তাদের বাড়ির লোকের সাথে কথা বলেছি, সব থেকে বড় কথা তার আগের দিন 11টা থেকে শুরু হয়েছে। যেদিন মারা গেছে তার যেদিন ও মারা গেছে 10টায় সকাল বাড়িতে খবর এসছে, আমাকে ফোন করেছে। আমি বললাম সঙ্গে সঙ্গে আসো। আমি ব্লকে ছিলাম এসআর এর কাজে, ওখানে ছিলাম। ওখান থেকে আমি থানায় এসে সবকিছু করে ওদেরকে পাঠিয়ে দিয়েছি। তারপর ওখানে পোস্টমর্টম হয়েছে, বডি এসছে তার পরের দিন সকাল প্রায় ওই 8টা হবে, ওখানে এসে পৌঁছেছে। ওখানে ঘেরাও হয়েছে, ওইখানে দাবি দাওয়া দিয়েছিল, সব পূরণ করে আমরা মিটিং করে ওই বডি কিন্তু আমরা তুলে নিয়ে চলে গেছি। তারপর ওইখানে অন্য লোকরা এসে, বিশেষ করে কংগ্রেসের নেতাদেরকেও দেখা গেছে ওখানে, সিপিএম এর নেতাদেরকেও দেখা গেছে ওখানে, সব সব দল মিলে ওখানে এক জায়গায় আন্দোলন শুরু করেছে। বর্তমানে আজকে এসডিপিওর সঙ্গে বেলডাঙ্গার যে ছাপাখানা, পাঁচরাহা এবং বড়ুয়া ব্যবসায়িক সমিতি তারা আলোচনা করলেন এবং তারা মিডিয়ার বক্তব্য দিয়েছেন। বেলডাঙ্গার বর্তমান পরিস্থিতি একদম স্বাভাবিক। আগামীকাল হাট রয়েছে বেলডাঙ্গা। এ বিষয়ে আপনি, যারা বাইরে আছে বেলডাঙ্গা সম্বন্ধে, তাদের দেখেন, বেলডাঙ্গা হাটের, বিশেষ করে নদিয়ার মানুষ এখানে আসে। হাটটা, এখানে হাট বলেই তো আমাদেরই বেলডাঙ্গার মানুষের রুজি রোজগার এখানে। হাট হাট থেকেই প্রায় অনেক মানুষের এখানে চামড়ার হাট, সবজি থেকে আরম্ভ করে কাপড় থেকে আরম্ভ করে বিভিন্ন রকম, মানে একদম টোটাল প্যাকেজ এই হাটে। কিন্তু দেখবেন কদিন আগে এই সম্বন্ধে একটা উত্তেজনামূলক বক্তব্য হুমায়ুন সাহেব দিয়েছেন। ওরাও নদিয়া থেকে তো এখানে ব্যবসা করতে আসে, দিয়েছে, কিন্তু সে ফুটেজও আমাদের কাছে আছে। তাহলে আজকে কি তিনি কিন্তু তো একদম ডাইরেক্ট বেলডাঙ্গায় কিন্তু একটা অশান্তি লাগাতে চাইছে। বেলডাঙ্গার বাইরে কোনো লোক এসে ব্যবসা করতে পারবে না, আমরা তাদেরকে আগামী দিন দেখব, এরকম বক্তব্য উনি রেখেছেন। তাহলে এই ঘটনাটা একদম পরিকল্পিতভাবে কিন্তু করা হচ্ছে বেলডাঙ্গায়। এবং বেলডাঙ্গার মানুষকে ওই জন্য আমি বলছি, কোনো পরিকল্পনা আপনারা পা দেবেন না। যে যাই বলুক, এখানে অশান্তি করার জন্য কিন্তু উঠে পড়ে লেগে আছে। তার জন্য বেলডাঙ্গার মানুষকে সচেতন হতে হবে। ভোট আসবে, আপনারা যাকে ইচ্ছা ভোট দেন। দেখেন, আমরা আগামী দিন বিধায়ক না থাকতেও পারি, অন্য কেউ বিধায়ক হতে পারে, কিন্তু বেলডাঙ্গার মানুষ তো সকলে থাকবে। সেই মানুষের, সেই জন্য আমি বলছি, আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেন, আমাদের কোনো ব্যাপার নাই। যদি মনে হয় তৃণমূল দরকার নাই, দরকার নাই, আপনারা অন্য লোককে ভোট দেন, কিন্তু কারোর প্রয়োজনায় পা দিয়ে বেলডাঙ্গায় অশান্তিটা ডেকে আনবেন না। যারা বাইরে আছে তাদের সম্বন্ধে, তাদের বিষয়ে দেখুন, বেলডাঙ্গার বাইরে যারা আছেন, বেলডাঙ্গার সম্বন্ধে তো খুবই খারাপ ধারণা চলে এসছে এখন বর্তমানে। আমরাও চেষ্টা করছি প্রশাসনকে নিয়ে, যে বেলডাঙ্গার যারা সোমবার মঙ্গলবার হাটে আসেন তাদের ভয়ের কিছু নাই, প্রশাসন ঠিক জায়গায় আছে। আপনার দিন আসুন, বেলডাঙ্গায় ব্যবসা করুন। এবং বেলডাঙ্গার ব্যবসায়ীদেরকেও বলবো যে বাইরে থেকে যারা আসবে তাদের ব্যবস্থা, হাট মালিক আছে তাদেরকেও বলেছি, আমি ডেকেছিলাম আমি কিছুক্ষণ আগে, যে আপনারা একটু সচেতন থাকবেন। তার কারণ বহিরা বাইরে থেকে ব্যবসা করতে এসে যদি তারা কোনো রকম কোনো বিপদে পড়ে, আবার বেলডাঙ্গার বদনাম হবে। এবং বেলডাঙ্গার যারা ব্যবসায়ী আছে তাদেরকেও এর আগামী দিন যদি রুজি রোজগার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল চলে আসবে মানুষের। যদি বেলডাঙ্গায় বাইরের লোক যদি আসা যাওয়া বন্ধ করে দেয়, আগামী দিন দেখা যাবে মানুষ বেলডাঙ্গায় বিয়ে দিবে না, এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে যে আমরা বেলডাঙ্গায় বিয়ে দেবো না, এরকম পরিস্থিতি আগামী দিন তৈরি হয়ে যাবে। বেলডাঙ্গার নাম শুনলে বিয়ে দেবে না বেলডাঙ্গায়। কোনো বড় ব্যবসায়ীরা বেলডাঙ্গায় মানুষকে, এখন বেলডাঙ্গার দেখেন সব ব্যবসায় কিন্তু নগদের লেনদেন করে না, ধার বাকির ব্যবসা হয়। বড় বড় ব্যবসাগুলা, তারা বেলডাঙ্গা মানুষকে ধার দিতে ভয় করবে, ব্যবসা বন্ধ করে দেবে বেলডাঙ্গার সাথে আগামী দিন।
তার জন্য বলছি এখনই সচেতন হওয়া দরকার, এবং সব থেকে সচেতন হতে গেলে আমাদের বাড়ির ওই বললাম 15 থেকে 25 বছরের ছেলেদেরকে সাবধান করে না। ধন্যবাদ বিধায়ক সাহেবকে। বিস্তারিত আলোচনা করলেন বেলডাঙ্গার বর্তমান পরিস্থিতি নিয়ে, তিনি বললেন এবং সমস্ত বিষয়টা তিনি তিনার মতো করে আলোচনা করেছেন। বেলডাঙ্গাকে নতুনভাবে সাজিয়ে তুলতে হবে। বেলডাঙ্গা যে দুর্নাম বা বেলডাঙ্গার যে এ বেলডাঙ্গা সম্বন্ধে যে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে সে বিষয়ে প্রত্যেককে সচেতন হওয়ার বার্তা দিলেন।